পরশুদিন প্রধান উপদেষ্টা যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন বা ইতিমধ্যে দিয়েছেন, এটা নিয়ে আসলে আমাদের চরম আপত্তি রয়েছে। কারণ এই জুলাই ঘোষণাপত্র আমাদের জনগণের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা বারবার এই সরকারকে বলে আসছিলাম এই সরকার যাতে অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র তারা প্রকাশ করে। কিন্তু বাস্তবিক অর্থে যে জন আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্রের বারবার দাবি জানিয়ে আসছি, সেই জন আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন এই জুলাই ঘোষণাপত্রে তারা উল্লেখ করতে পারেন নাই। যেমন পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপরে যে তাণ্ডব, আপনার 2018 সালের যে কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এরকম গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোকে এই সরকার ঘোষণাপত্রে উল্লেখ করেন নাই, জায়গা দেন নাই। তো আমরা স্পষ্ট করে বলেছি যে এই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ, অসম্পূর্ণ ঘোষণাপত্র। এটাকে সংযোজন করে আমরা একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি জানিয়েছি। তারপরেও যেহেতু জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এই ঘোষণাপত্র পাঠ করেছেন, আমরা সেই জায়গা থেকে আংশিক শুভকামনা এবং স্বাগত জানিয়েছি। তারপরে আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার প্রধান নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন যে আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এই নির্বাচনী ঘোষণাকে আমরা গণ অধিকার পরিষদ স্বাগত জানিয়েছি। আমরা এটাও বলেছি যে নির্বাচনের আগে যে ধরনের কন্ডিশন, যে ধরনের নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা দরকার, তার ছিটে ফোটাও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। অবশ্যই আমরা নির্বাচন চাই। আমরা এটাও বলেছি যে সরকার যদি মনে করে থাকে ফেব্রুয়ারির আগে, জানুয়ারি অথবা ডিসেম্বরেও তারা নির্বাচন করতে চায়, আমরা সেই সিদ্ধান্তকেও স্বাগত জানাবো। তবে আমাদের পরিষ্কার বক্তব্য, নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এবং প্রশাসনকে একটা বড় ধরনের রদ বদলের মাধ্যমে এটাকে পুনর্গঠন করতে হবে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 2014, 18 এবং 24 সালের যে একতরফা নির্বাচন, এই নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিল, বিশেষ করে থানার ওসি, ইউনো, এসপি, ডিসি, এরা এখনও বহাল তবিয়তে। এদেরকে চেয়ারে রেখে, এদেরকে দায়িত্বে রেখে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব বলে আমি মনে করি না, আমরা মনে করি না। এই জন্যই আমরা বলেছি এই প্রশাসন, পুলিশ, এই বাহিনীগুলোকে রদবদল করতে হবে, পুনর্গঠন করতে হবে। যারা ক্লিন ইমেজের, যারা নিরপেক্ষ, এদেরকে দায়িত্বে বসাতে হবে। এবং নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা প্রার্থী নিজ এলাকায় নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারবে, এরকম একটি নির্বাচনী এনভায়রনমেন্ট এই সরকারকে নিশ্চিত করতে হবে। এই সরকার যদি এরকম একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে না পারে, তাহলে এই যে তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছে, এটা আসলে কতটুকু করতে পারবে আমরা সেই জায়গায় সন্দিহান। তাই আমরা বলেছি আমরা নির্বাচনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, নির্বাচনের এই রোডম্যাপকে আমরা স্বাগত জানাই। তবে নির্বাচনের যে প্রি কন্ডিশনগুলো রয়েছে, যে পূর্ব শর্তগুলো রয়েছে, এগুলোও এই সরকারকে নিশ্চিত করতে হবে। বিচার এবং সংস্কারের কার্যকর অগ্রগতি এই সরকারকে নিশ্চিত করতে হবে। এটা আসলে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। তো এই জায়গায় আমি আসলে শিবিরের ওই ইভেন্টে কী ছিল না ছিল ওদিকে আমি যেতে চাই না। তবে আমাদের যেটি পরিষ্কার বক্তব্য, আমরা মুক্ত স্বাধীনতা, বাক স্বাধীনতা, প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচার প্রচারণা কার্যক্রম চালাবে, এরকম একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু এই বিপ্লব ঘটিয়েছি। তো এরকম একটা পরিবেশে কেউ যদি কাউকে বাধা দেয়, কারো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। সেই জায়গা থেকে আপনি যেটি বললেন, আসলে শেখ হাসিনা এই বাংলাদেশে বিগত 15 বছরে একটা বাম ধারার বলয় তৈরি করে গেছেন, যাদের এজেন্ডাই হচ্ছে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা, আওয়ামী লীগের যে এজেন্ডা এটাকে বাস্তবায়ন করা, এটাকে বাস্তবে রূপ দেওয়া, আওয়ামী লীগের যে আদর্শ এটাকে লালন করা, এটাকে জিয়ে রাখা। তো তারা সেই কাজটাই করছে। তো সেই জায়গা থেকে আমি আসলে বাম ডান বুঝি না। আমার কথা হচ্ছে যারা বাংলাদেশপন্থী আমরা তাদেরকে সমর্থন দেব, আর যারা ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে এবং শক্তভাবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালাবো ইনশাআল্লাহ। এই কথা বলতে খুব একটা চাই না, আসলে এটা কি বলবো, এরকম একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রোগ্রাম রেখে, ইভেন্ট রেখে তারা আসলে কক্সবাজারে গেছেন, তারা যেটা বলছেন তারা ঘুরতে গেছেন, এটা একবারেই অবিশ্বাস্য একটা কথা। এরকম একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রোগ্রাম ছেড়ে তারা যখন সেখানে গেছেন, তার মানে বুঝতে হবে এই প্রোগ্রামের চাইতেও তাদের ওই কক্সবাজারের সফর বা ওই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধায় কিন্তু এটাকে রেখে তারা ওটাকে প্রাধান্য দিয়েছেন। ইতিমধ্যে মিডিয়াতে আসছে যে তারা সাবেক মার্কিন যে রাষ্ট্রদূত ছিল পিটার হাস, তার সাথে মিটিং করার জন্য ওখানে গেছে। সত্য মিথ্যা জানি না, পিটার হাস হোক আর অন্য কোনো হাস হোক,
মানে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে অবশ্যই তাদের মিটিং হয়েছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। কারণ এই আন্দোলনের ফ্রন্টলাইন লিডার তারা, পোস্টার বই তারা। তো এই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান, এই অনুষ্ঠান ছেড়ে তারা ওখানে গেল, আর মানে তারা ঘুরতে গেছে, তাও আবার তাদের পার্টির শীর্ষ 5 নেতা। এটা তো আসলে একবার হাস্যকর কথা। তো আমরা বলেছি যে তারা অবশ্যই ওখানে গুরুত্বপূর্ণ একটা মিটিং করেছে। তো মিটিং আসলে হতেই পারে, ডিপ্লোমেটদের সাথে হতে পারে, দলের সাথে হতে পারে, কোনো ব্যবসায়িক গোষ্ঠীর সাথে হতে পারে, কিন্তু তারা যে এই জনগণের সাথে একটা ছলচাতুরির খেলা খেলছে, এটা নিয়ে আমাদের মারাত্মক একটা আপত্তি। যে ভাই তোমরা নতুন বন্দোবস্তের কথা বলো, নতুন বন্দোবস্ত, সত্যবাদিতা, ন্যায়ের পক্ষে রাজনীতির কথা বলো, তো এটা কিসের ন্যায়ের রাজনীতি? তোমাদের লিডাররা যদি ওখানে তোমরা পাঠিয়ে থাকো মিটিং করার জন্য, জনগণের সামনে বলে দাও যে আমরা আমাদের সাথে আলোচনা করেই গেছে, ওখানে আসলে অমুকের সাথে মিটিং হয়েছে, ইত্যাদি ইত্যাদি। জনগণ জানুক। কিন্তু জনগণ তো ইতিমধ্যে অনেক তথ্যই জানে, আমাদের কাছে তথ্য আসছে, এবং টুডে ওর টুমরো ফাঁস হবেই। তারা ওখানে গেছে, ইতিমধ্যে ফাঁস হয়েছে না অনেক কিছু। তো এই বিষয়গুলো তো আমরা বুঝি ভাই। তো আমরা তাদের বলেছি, তারা লোক দেখানো, আবার গতকালকে দেখলাম শোকজ নোটিশ দিয়েছে তাদেরকে। এটা আরও হাস্যকর। মানে জনগণকে বুঝাতে চাই যে আমরা ওই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, আমরা জানি না, ইত্যাদি ইত্যাদি। এখানে দেখেন দুটো প্রশ্ন। যদি তারা ব্যক্তিগত সফরে গিয়ে থাকে তাহলে দল কোনোভাবেই সাংগঠনিক অ্যাকশন নিতে পারে না। যদি তারা অসাংগঠনিক কোনো কাজ না করে থাকে, তারা তো বলছে আমরা ঘুরতে আসছি, তো ঘুরতে আসলে আপনি কেন তাকে শোকজ করবেন? আর যেহেতু শোকজ করেছে তার মানে কিছু একটা ঘটেছে। তাহলে কী ঘটেছে এটা দলকেই প্রমাণ করতে হবে যে তারা কোনো অসাংগঠনিক কাজে যুক্ত হয়েছিল, এটা দলের কাছে দৃষ্টিগোচর হয়েছে, বিদায় আমরা তাদেরকে শোকজ দিয়েছি, ঠিক না? তো এই বিষয়টা তাদেরকে খোলাসা করা দরকার। আমি তাদের নিয়ে বেশি কথা বলতে চাই না। তারা ইতিমধ্যে যা শুরু করেছে এটা আসলে কি বলবেন? তারা নিজেরা বলে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা, আবার একই দিন তাদের দলের 5 জন চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়। হয়েছে না কিছুদিন আগে গুলশানে? ওই দিনেই কিন্তু হাসনাত আবদুল্লাহ একটা জেলার তাদের পথসভায় বক্তব্য দিচ্ছিল যে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমাদের দল চাঁদাবাজির বিরুদ্ধে। আরেকদিকে তাদের দলের এই নেতারা চাঁদাবাজি করতে গেছে। তো এই যে মুখে এক বাস্তবে আরেক, তো এই জায়গা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। তোমরা যদি সত্যিকার অর্থে নতুন বন্দোবস্তের রাজনীতি করে থাকো, নতুন বন্দোবস্ত জনগণকে দিতে চাও, তাহলে মুখে যেটা বলবা, অন্তরে যেটা রাখবা, সেটা বাস্তবে দেখাতে হবে। মুখে এক বাস্তবে আরেক, এটা কিন্তু ওই পুরাতন ধাঁচের আওয়ামী লীগের রাজনীতি। এখন তোমরা যদি আওয়ামী লীগের স্টাইলে রাজনীতি করতে চাও তাহলে জনগণকে বলো, জনগণ আর ধোঁকাবাজির মধ্যে পড়বে না, জনগণ প্রতারিত হবে না। এদেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে, রাজনৈতিক দলগুলো বারবার জনগণকে প্রতারণার মধ্যে ফেলেছে। আগামীতে জনগণ যাতে আর প্রতারণার শিকার না হয়, এই জন্য আমাদেরকেও সচেষ্ট থাকতে হবে। থ্যাংক ইউ।